আমরা দেখি যে এখানে বলা হয়েছে। তো একটি জিনিস খেয়াল করবে যে এই যে এখানে ওই দিকটা চলে এসেছে যে যে ধান করব 50 বিঘা জমিতে ধান করার ক্ষেত্রে যে ওই জমিতে নীল চাষ হবে এবং নীল চাষের যে দাম, সে দামটা যদি চুকিয়ে না দেয় তাহলে কি হবে? তাহলে আমাদের অনেক কষ্ট, যদি চুকিয়ে দেয় তাহলে কষ্টটা নিবারণ হবে। তো আমরা দেখি যে এভাবে নবীন মাধব যখন ফিরে আসে তারপরে ইংরেজকে বলে যে তোমরা যদি আমাদের সারা বছরের খাবারের চাহিদাটা যদি যোগান দাও তাহলে আমরা কিন্তু নীল চাষ করতে পারি। তো আবার ইংরেজদের এখানে একটা বিষয় যেমন তারা বলেছে যে তোমরা কি জবনের হাতের ভাত খাবে? যে হিন্দু ধর্মে যেমন মুসলমান বা অন্য ধর্মাবলম্বীর হাতের অন্য খাওয়া যায় না। তো সে দৃষ্টিভঙ্গি থেকে আমরা দেখি যে তিনি কিছুটা ধর্ম বর্ণ বা গোত্রের কথাও কিন্তু এখানে বলেছেন। আরেকটি জিনিস হচ্ছে যে এখানে নবীন মাধবের যে ভাবান্তর, এখানে যে নীল চাষ করবে কিন্তু তাদেরকে যদি সেই আর্থিক ক্ষতিটা পুষিয়ে দেওয়া হয় সেদিক থেকে কিন্তু কি করা যায়, সেদিক থেকে অনেকটা তারা ইতিবাচক জায়গায় থাকে। তো আমরা দেখছি যে এখানে আদুরি এসেছে, আদুরি এসে বড়বাবুকে নমস্কার জানাচ্ছে। এবং দ্বিতীয় গর্বাঙ্কে আমরা দেখছি যে সাধুচরণের বাড়িতে রায়চরণ বলছে আমিন সুমন্দি জ্যান বাঘ। যে আমিন সুমন্দি, আমিন হচ্ছে যে কিনা জমি জমা দেখাশোনা করে দেওয়ান রূপে, তার কাছ থেকে সেই এসে জমিতে মার্ক করে দিয়ে যায় এবং বলছে যে আমিন সুমন্দি যেন বাঘ, বাঘ মানে বাঘ, যে রোগ করে মোর দিকে আসছিল বাবারে মুই বলি মোরে বুঝি খালে। যে রোগ, যেভাবে সে আমার দিকে তেড়ে আসছিল, হ্যাঁ, যেভাবে তেড়ে আসছিল আমার তো মনে হয়েছিল যে আমাকে বুঝি খেয়ে ফেলবে। যে শালা কোনো মতোই শুনলে না, জোর করেই দাগ মারলে, সাপলতলার পাঁচকুরু ভুই যদি নিলি গেল তবে মাছ ছেলেরে খাওয়াবো কি, কাদাকাটি করে দেখবো, যদি না ছাড়ে তবে মোরা কাজী দেশ ছাড়ে যাব। তো আমরা দেখছি যে এখানে এই যে রায়চরণের যে কথা, এগুলো এখানে আঞ্চলিকতার ব্যবহার, আঞ্চলিক ভাষা। তো বললো যে এখানে আরেকটি জিনিস আমরা দেখি যে দীনবন্ধু মিত্র কিন্তু স্ল্যাংয়ের ব্যবহার করেছেন, যাকে আমরা বলবো স্ল্যাংয়ের বাংলা হচ্ছে ব্যঙ্গ, বকাঝকা করা। তো এখানে আমরা দেখবো যে এই বকাঝকার ব্যবহার রয়েছে। তো বলছে যে আমি আমিন সুমন্দিকে বলবো যে সে যেন সাপলতলার ওই জমিতে মার্ক না করে, যদি করে তাহলে কান্নাকাটি করে তার কাছ থেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করবে, যদি তা না করে তাহলে গা ছেড়ে চলে যাবে। তো এটা এরপরে আমরা দেখছি যে ক্ষেত্রমণি বলছে যে বাবা ঠাকুর বাবুদের বাড়ি গিয়েছে, আর দেরি নেই, কাকিমারি দেখতে যাবা না? তুমি বকছো কি? রায়চরণ বলছে বকছি, তোর মাথায় একটু জল আন দিনই খাই, তেষ্টায় যে ছাতি ফেটে গেল, সুমন্দিরে এত করি বললাম তা কিছুতেই শুনলে না। তো আমরা দেখি যে এখানে কার কথা? আমিন যোদ্ধা দেওয়ান, যে তার কথা বলা হয়েছে যে তাকে এত করে বললাম কিন্তু শুনলো না। সাধুচরণ বলছে রায়চরণ এত সকালে বাড়ি এলি? রায়চরণ বলছে যে আমিন শালা সাপলতলার জমিতে দাগ মেরেছে, খাবো কি, বৎসর যাবে কেমন করে, আহা জমি তো না যেন সোনার চাপা, এক কোণ কেটে মহাজন কাত করতাম, খাবো কি, ছেলে পেলে খাবে কি, এতটা পরিবার না খাতি পেয়ে মারা যাবে। ও মা, রাত পোয়ালি যে 2 কাটা চালের খরচ, 2 কাটা মানে বেতের তৈরি ধামা যাকে বলা যায়, তাকে যে 2 কাটা চালের খরচ না খাতি পেয়ে মরবো, আরে পোড়া কপাল, আরে পোড়া কপাল, গোড়ার নিলে করলি কি, গোড়া, ইংরেজদেরকে গোড়া বলা হয় কিন্তু আঞ্চলিক ভাষায় একে গোড়া বলা হচ্ছে। তো এখানে আমরা দেখি যে এই যে সাধারণ মানুষের যে দুর্দশা, এই দুর্দশা কি রকম হয়েছে, যে তারা না খেতে পেয়ে মরে যাবার একটা আশঙ্কা তারা করছে, যে এবং যে জমিতে তারা ধান চাষ করতে এবং এত ফলন হতো যে সেই ধান দিয়ে মহাজনের ঋণ শোধ করা হতো। এরপর আমরা দেখব যে বলা হচ্ছে যে সাধু বলেছে ওই কবিঘা জমির ভরসাতেই থাকা, তাই যদি গেল তবে আর এখানে থেকে করব কি, আর যে 2-1 বিঘা নোনা ফেনা আছে তার মানে সামান্য তুচ্ছার্থে
প্রকাশ, যে তাতে তো ফলন নাই, আর নীলের জমিতে লাঙল থাকবে, তা কারকিতে কখন করব? কারকিত মানে জোগাড় বন্দোবস্ত। তুই কাঁদিস নে, কাল হাল গরু বেচে গার মুখে ঝাঁটা মেরে বসন্ত বাবুর জমিদারিতে পালাইয়ে যাব। তো আমরা দেখি যে এখানে এই যে সাধুচরণ রায়চরণ বলছে যে আমরা কি করব, যা কিছু আছে সহায় সম্পদ সব কিছু বিক্রি করে অন্য জমিদারিতে পালিয়ে যাব। এভাবে কিন্তু অনেক কৃষক সর্বশান্ত হয়েছেন, আবার অনেক জমিদারও কিন্তু এভাবেই সর্বশান্ত হয়ে গা ছেড়ে চলে গিয়েছে। এরপর আমরা দেখছি যে ক্ষেত্রমণি এবং রেবতী আসছে, তারা একে অপরের সঙ্গে কথা বলছে। যে রেবতী বলছে, ও মা এ কি, হ্যাঁ গো বাদো কেন, কি সর্বনাশ, কি সর্বনাশ, তুমি দেখছো কি, বাবুদের বাড়ি যাও, বড় বাবুকে ডেকে আনো। তার মানে এখানে আমিন এসেছে বাড়িতে, যে তাদেরকে ধরে নিয়ে যাওয়ার জন্য, সাধুচরণ রায়চরণকে ধরে নিয়ে যাওয়ার জন্য এসেছে। তো বলছে, জামিন বলছে, তুই যাবি কোথা, তোরও যেতে হবে, দাদন লাওয়া রেয়ের কম্য নয়, ঢেরা সইতে অনেক সইতে হয়, যে ঢেরা সইতে অনেক সইতে হয়, যে যার যত সহ্য ক্ষমতা তাকে আরও বেশি সহ্য করতে হয়। এখানেও প্রবাদের ব্যবহার, যে দাদন নিয়ে সেটা ছেড়ে দিবে, এটা কিন্তু তা হবে না। যে রে সাধারণত আমরা দেখেছি সাধারণ প্রজা, এদের কথা বলা হচ্ছে রায়ত। সাধু বলছে, আমিন মহাশয়, একে কি নীলের দাদন বলে না নীলের গাদন বললে ভালো হয় না? যে এটাকে কি নীলের দাদন বলে না নীলের গাদন বললে, তার মানে কারো কোনো কিছুর উপরে চাপিয়ে দেওয়া, এই চাপিয়ে দেওয়া বললে ভালো হয় না, এটা হচ্ছে সাধুচরণ বলেছে। হ্যাঁ পরে অদৃষ্ট, তুমি আমার সঙ্গে সঙ্গে আছো, যে ঘাড় ভয়ে পালিয়ে এলাম সেই ঘায়ে আবারও পড়লাম, যে ধরে নিয়ে যাবে তার জন্য আমি পালিয়ে আসলাম, সেই পালিয়ে যাওয়াই যেন আমার ঘাড়ে এসে আমার বাড়িতে উপস্থিত হলো। পত্তনির আগে এ তো রামরাজ্য ছিল, তা হাবাতেও ফকির হলো, দেশেও মনন্তর হলো। আমরা দেখি যে দীনবন্ধু মিত্র কিন্তু একটু পরপরই প্রবাদের ব্যবহার করেছেন পরিবেশ পরিস্থিতিকে বোঝানোর সুবিধার্থে। তো যে এখানে রামরাজ্য ছিল, তার মানে সেই আমরা বলবো যে সুখের রাজ্য হিসেবে এখানে দেখানো হয়েছে। যে এখানে তো আগে সুখের রাজ্য ছিল, কিন্তু এখানে জমিদারদেরও যে অবস্থা হলো, আমাদের সাধারণ প্রজাদেরও সেই একই অবস্থা হলো। তো আমরা এখানে দেখব যে এরপরে আমন সুমন্দি যখন আবার দেখছে যে ক্ষেত্রমণির দিকে, আরেকটি জিনিস আমাদের লক্ষণীয়, যে এখানে নীলকররা শুধু যে জমি জমা এই দিকের প্রতি দেখেই সন্তুষ্ট ছিল তা কিন্তু নয়। সেই সমাজ ব্যবস্থা বা সে পরিস্থিতিতে এই ইংরেজরা ঘরের মানে স্ত্রীলোকদের প্রতিও তাদের নজর ছিল। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাধুচরণের মেয়ে ক্ষেত্রবতী, এই ক্ষেত্রমণি, এই ক্ষেত্রমণির প্রতিও তাদের সেই নজরটা রয়েছে। তো বলল যে এখানে আমিনকে আমরা দেখি যে ক্ষেত্রমণির দিকে সে ইঙ্গিত করতে। তো রেবতী আবার বলছে যে আমিন মশাইকে বলছে, ও আমিন মশাই, তোমার কি বাক ছেলে নেই, যে কেবল লাঙল রেখেছ আর এই মারপিট? ও মা, ও যে ডবকা ছেলে, ও যে এতক্ষণ দুবার খায়, না খেয়ে সাহেবের কুটি যাবে কেমন করে? রায়চরণকে ধরে নিয়ে যাচ্ছে, সাধুচরণকে ধরে নিয়ে যাচ্ছে। রায়চরণ সম্পর্কে রেবতী বলছে যে ও তো এতক্ষণ কয়েকবার খেয়ে নিত, তুমি কেন ওকে ধরে নিয়ে যাচ্ছ? এই ছিল আমাদের দ্বিতীয় অঙ্কে। আর তৃতীয় অঙ্কে আমরা তৃতীয় গর্ভাঙ্কে আমরা দেখছি যে বেগুনবেড়ের কুটি, বড় বাংলার বারান্দা, আই উড সাহেব এবং গোপীনাথ দেওয়ান সেখানে আসেন, তারা আছে। তো এখানে আমরা দেখছি যে গোপীনাথ বলছে যে আমি কি কসুর করিতেছি, আপনি সচক্ষেই তো দেখিতেছেন। অতি প্রত্যুষে ভ্রমণ করিতে আরম্ভ করিয়া 3 প্রহরের সময় বাসায় প্রত্যাগমন করি, এবং আহারের পরেই আবার দাদনের কাগজপত্র লইয়া বসি, তাহাতে কোনো দিন রাত্র 2 প্রহরও হয়, কোনো দিন বা 1টাও বাজে। তো আমরা একটা জিনিস খেয়াল করব যে সে সময়ে যে নীলের এই যে দাদন, এই দাদন নিয়ে এই যে শ্রেণীটা দেওয়ান, তারপরে হচ্ছে মুৎসুদ্দি যে শ্রেণী তৈরি হয়েছিল, এই শ্রেণী কিন্তু সাধারণ কৃষকদের, ইংরেজদের সঙ্গে তাদের কিন্তু সম্পর্কটা সেভাবে ছিল না। তাদের সঙ্গে সম্পর্কটা তৈরি করানোর ক্ষেত্রে কিন্তু এই শ্রেণী, আমিন
তারপরে হচ্ছে দেওয়ান যে শ্রেণীগুলো আছে এই শ্রেণীগুলো কিন্তু কাজ করেছে এবং তাদেরকে প্রায় 14 থেকে 17 টাকা, তারপরে হচ্ছে মুৎসুদ্দি যে শ্রেণী এদেরকে প্রায় 11 টাকা, এবং এদের নিচের যে শ্রেণী তাদেরকে 7 টাকা হারে বেতন প্রদান করা হতো যে তোমরা এই নীলের কাজ করবে, তখন তোমরা দেখবে যে কোথায় কোন জমিতে কিভাবে চাষ দেওয়া যায়, এগুলো কিন্তু এই শ্রেণীটি ঠিক করে দিত। এরপরে দেখি যে উট সাহেব বলছে, উট সাহেব ইংরেজ উট সাহেব, তুমি শালা বড় নালায়েক আছে, শারপুর শ্যামপুর শান্তিঘাটা এ 3 গায়ে কিছু দাদন হলো না, শ্যামচাঁদ বেগর তুম দরস্ত হোগা নেহি। তো বলল যে এই দেওয়ান গোপীনাথ দেওয়ানকে উট সাহেব বলছে যে তুমি বড়ই নালায়েক, যে তোমাকে দিয়ে কোনো কাজ হবে না, যে শ্যামপুর শারপুর শান্তিঘাটা এই 3 এলাকাতে এই 3 অঞ্চলে তো তেমন দাদনটি নেয়াই হলো না, যে তুমি কি কাজ করলে এখানে। এখন বললো যে তোমাকে শ্যামচাঁদ দিয়ে শায়েস্তা করতে হবে। শ্যামচাঁদ কি? চাবুক। শ্যামচাঁদ হচ্ছে চাবুক, চাবুক দিয়ে তোমাকে শায়েস্তা করতে হবে। কবি বললে ধর্মাবতার অধীন হুজুরের চাকর আপনি অনুগ্রহ করিয়া পেশকারি হইতে দেওয়ানি করিয়াছেন, পেশকার থেকে দেওয়ান পদে আসীন হয়েছে। হুজুর মালিক মারিলেও মারিতে পারেন, কাটিলেও কাটিতে পারেন, এ কুটির কতকগুলিন প্রবল শত্রু হইয়াছে, তাহাদের শাসন ব্যতীত নীলের মঙ্গল হওয়া দুষ্কর, যে তাদের শাসন ছাড়া এই নীলে মঙ্গল করা যাবে না। উট বলল যে আমি কেমন করে শাসন করিতে পারি, টাকা ঘোড়া লাঠিয়াল সুরকিওয়ালা আমার অনেক আছে, ইহাতে শাসন হইতে পারে না, যে আমার তো এগুলো সব আছে, আমি কি এর দ্বারা শাসন করতে পারবো না। সাবেক দেওয়ান শত্রুর কথা আমাকে জানাইতো, তুমি দেখিনি আমি বজ্জাতদের চাবুক দিয়াছি, গরু কেড়ে আনিয়াছি, জরু কয়েদ করিয়াছি। এই যে জরু গরু, গরু পশু, জরু হচ্ছে স্ত্রী, যে জরু কয়েদ করিলে শালা বড় লোক বড় শাসিত হয়, বজ্জাতি কাকাম হামকুচ শোনা নেহি, তুমি বেটার লক্ষ্মী ছাড়া আমাকে কিছু বলিনি। তো এখানে আমিনকে দেওয়ানকে বলে যাচ্ছে যে তুমি তো আমাকে কোনো খবরই দাও না, যে কোথায় কোনটা কি, তাহলে তো আমি এগুলো বাগে আনতে পারি। তো বলে তুমি শালা বড় নালায়েক আছে, দেওয়ানি का काम कायट का है नहीं बाबा, तुमको जूती मार के निकल देके हम एक आदमी कैवट का एक काम देगा, যে কায়েতকে এগুলো হচ্ছে কায়েতের কাজ, তোমার দ্বারা এই কাজ হবে না, আমি অন্য একটা লোককে এই কাজ দিব, তোমাকে আমি ছেড়ে দিব। গোপী বলছে ধর্মাবতার যদিও বন্দা জাতিতে কায়স্থ, কিন্তু কার্যে ক্যাওট, ক্যাওটের মতোই কম্ম দিতেছে মোল্লাদের ধান ভেঙে নীল করিবার জন্য, এবং গোলক বশের 7 পুরুষ লাখেরাজ বাগান ও রাজার আমলের গাতি বাহির করিয়া লইতে আমি যে সকল কার্য করিয়াছি, তাহা ক্যাওট কি চামারেও পারবে না, তা আমার কপালমন্দ, তাই এত করেও যশ নাই। তো আমরা দেখছি যে এখানে গোপীনাথ ইংরেজকে বলছে যে আমি এত করে যাচ্ছি, তারপরেও আমার নাম হচ্ছে না। গোলক বসু, এরপরে আমি মোল্লাদের যেসব জমিতে ভালো ধান চাষ হয় সেই ধান চাষ করা বাদ দিয়ে আমি নীল চাষের বন্দোবস্ত করছি, কিন্তু তারপরেও আমার নাম হচ্ছে না। উট বলছে নবীন মাধব শালা সব টাকা চুকোয়ে চায়, उसको हम एक करी नहीं देगा, उसको हिसाब दुरुस्त करके रख, बांचुत बड़ा मामलाबाज, हम देखेगा শালা किस तरह रुपया लाए। তো গত বছর মানে তার আগের বছর যে নীল চাষ করা হয়েছিল, সেই নীল চাষে যে টাকা খরচ হয়েছিল সেই টাকা কিন্তু নবীন মাধব ফেরত চেয়েছে, যে আমার টাকা আমাকে দিয়ে দেন, তারপরে আমি নীল চাষ করব। কিন্তু ইংরেজ গত বছরের টাকা নবীন মাধবকে দিতে রাজি না, আমরা এটা দেখছি। তো এরপরে গোপীনাথ বলছে ওই একজন কুটির প্রধান শত্রু, পলাশপুর জ্বালান কখনোই প্রমাণ হইতো না যদি নবীন বসর ভিতরে না থাকতো, যে পলাশপুর যে গ্রাম সেখান সে জায়গাটা আমাদের অধিকারে আনতে কোনো সমস্যা হতো না যদি সেখানেও না থাকতো। বেটা আপনি দরখাস্তে মুসাবিদা করিয়া দেয়, উকিল মোস্তার দিকের এমন শালা পরামর্শ দিয়াছিল যে তাহার জোরেই হাকিমের রায় ফিরিয়া যায়। এই বেটার কৌশলায় সাবেক দেওয়ানের 2 বছর মেয়াদ হয়, তোমার ঘর জ্বালান নাই। তাতে বেটা উত্তর দিল, গরিব প্রজাগণের রক্ষাতে দীক্ষিত হইয়াছি, নিষ্ঠুর নীলকরের পীড়ন হইতে যদি একজন প্রজাকেও রক্ষা করিতে পারি, তাহা হইলেই আপনাকে ধন্য জ্ঞান করিব, আর দেওয়ানজিকে জেলে দিয়ে বাগানের শোধ লব।
বেটা যেন পাদ্রী হয়ে বসেছে। বেটা এবার আবার কি জোটাজোট করিতেছে তার কিছুই বুঝিতে পারি না। তো আমরা দেখি যে এই নবীন মাধব নিজে সাধারণ প্রজার রক্ষার ক্ষেত্রে কাজ করছে এবং এখানে তাকে জিজ্ঞেস করলে বলে যে নিজেকে আমি গরিব প্রজাদের রক্ষার জন্য নিয়োজিত করেছি এবং তাকে যদি নিজের নিষ্ঠুর পীড়নের মধ্য দিয়েও বা নিষ্ঠুর নির্যাতনের মধ্য দিয়েও যদি একজন গরিবকে রক্ষা করতে পারি তাহলে আমি তাই করব। এবং দেখা গেছে যে আগের যে দেওয়ান ছিল সেই দেওয়ানকেও 2 বছর জেলের সম্মুখীন হতে হয় এই নবীন মাধবের জন্যে। তো বললো যে বেটা পাদ্রী হয়ে বসে আছে, যেমন মিশনারিতে পাদ্রীরা যেরকম ছিল সর্বে সর্বা ঠিক সেরকম তার সঙ্গে তুলনা করা হয়েছে। উৎসাহকে বলছে, উৎসাহ বলছে তুমি ভয় পাইয়াছ, হাম बोला কি নেই তুমি বড় নালায়ক আছে, তুমছে কাম হোগা নেহি, যে আমি তো তোমাকে বলেছি তুমি বড়ই নালায়ক, যে তুমি কাজের যোগ্য নও, তোমাকে দিয়ে কাজ হবে না। গোপী বলছে হুজুর ভয় পাওয়ার মতো কি দেখিলেন, যদি এ পদবীতে পদার্পণ করেছি তখন ভয় লজ্জা শরম মান মর্যাদার মাথা খাইয়াছি। গো হত্যা, ব্রহ্ম হত্যা, স্ত্রী হত্যা, ঘর জ্বালান অঙ্গের আভরণ হইয়াছে, আর জেলখানা শিওরে করে বসে আছি। বলছে যে আমি কথা চাই নে, কাজ চাই। আমিন বলছে যে আমি তো যেদিন থেকে এই কাজে অংশগ্রহণ করেছি সেদিন থেকে আমি তো এই সব কাজগুলো বা এই সব আচার আচরণ তো আমি নিজের থেকেই গ্রহণ করেছি, যে সব কিছু বাদ দিয়েছি এবং সব কিছুকেই নিজের আবরণ মনে করেছি। আবরণ মানে অলংকার, এবং জেলখানা নিজে মাথায় করে আছি। উৎসাহ বলছে এই বজ্জাতের হস্তে দড়ি পড়িয়াছে কেন? কপি বলছে ধর্মবতার এই সাধুচরণ একজন মাতবর রায়ত, কিন্তু নবীন বসের পরামর্শ নীলের ধ্বংসে প্রবৃত্ত হইয়াছে। যে এই নবীন বসুর সঙ্গে সাধুচরণের সম্পর্ক ভালো, বলছে যে এই নবীন বসের সঙ্গেই সাধুচরণ নীলের কাজ ধ্বংস করতে অংশীদার হয়েছে। সাধু বলছে ধর্মবতার নীলের বিরুদ্ধাচরণ করি নাই, করিতেছি না এবং করিবার ক্ষমতাও নাই, ইচ্ছাও নাই। ইচ্ছা করি আর অনিচ্ছায় করি, নীল করিছি, এবারেও করিতে প্রস্তুত আছি। তবে সকল বিষয়ের সম্ভব অসম্ভব আছে। আধা আঙ্গুল চুঙ্গিতে 8 আঙ্গুল বারুদ পুরিলে কাজেই ফাটে। আবার প্রবাদের ব্যবহার, যে আধা আঙ্গুল চুঙ্গিতে 8 আঙ্গুল বারুদ পুরিলে কাজেই ফাটে। যার যেটুকু করার জন্য উপযুক্ত তাকে ততটুকুই দিতে হয়, তার থেকে বেশি দিলেই তখনই কিন্তু সেখানে ব্যাঘাত ঘটে। এই অর্থেই আমরা দেখি যে এই প্রবাদের ব্যবহার। এরপরে আমরা দেখব যে আমি অতি ক্ষুদ্র প্রজা, 1.5খানি লাঙল রাখি, আবাদ হদ্দ 20 বিঘা, তার মধ্যে যদি 9 বিঘা নীলে গ্রাস করে কাজেই চটতে হয়। তা আমার চটায়, আমিই মরবো, হুজুরের কি? যে আমি চটেছি তাতে না হয় আমিই মরবো, কিন্তু আপনাদের কি? কবি বলছে সাহেবের ভয়, পাছে তুমি সাহেবকে তোমাদের বড়বাবুর গুদামে কয়েদ করে রাখো। যে সাহেব ভয় পাচ্ছেন যে তুমি আবার তোমাদের যে বড়বাবু তার গুদামে না আটকে রাখো। সাধু বলছে দেওয়ানজি মহাশয়, মরার উপর আর খারার ঘা কেন দেন? যে আমরা তো এমনিতেই মরে গেছি, আমাদের উপরে আর কেন চাপাচ্ছেন? আমি কোন কীটস্য কীট যে সাহেবকে কয়েদ করব, প্রবল প্রতাপশালী? যে আমি কোথাকার কোন ক্ষুদ্র জীব, আমি সাহেবকে কিভাবে কয়েদ করব? কবি বলছে সাধু তোর সাধু ভাষা রাখ, চাষার মুখে ভালো শোনায় না, গায়ে যেন ঝাঁটার বাড়ি মারে। তাহলে বোঝা যাচ্ছে যে এই যে ভাষার ব্যবহারে যে সাধু ভাষা শুধুই মানে উচ্চ বংশ বা উচ্চ স্তরের লোকেরাই সাধু ভাষায় কথা বলবে, সাধারণ মানুষ সাধারণ যে রায়ত প্রজা যারা, এরা এ ভাষায় কথা বলতে পারবে না। তাহলে এখানেও কিছু বৈষম্য লক্ষিত হয়। এরপরে আমরা দেখি যে আমিন বলছে বেটা রায়ত দিকের আইন পরোয়ানা সব বুঝাইয়া দিয়া গোল করিতেছে, বেটার ভাই মরে লাঙল টেনে, উনি বলেন প্রতাপশালী। যে তোর ভাই মরে লাঙল টেনে আর তুই বলছিস প্রতাপশালী। কপি ঘুটে কুরানির ছেলে সদর নায়েব, এখানেও প্রবাদের ব্যবহার। ঘুটে কুরানির ছেলে সদর নায়েব, আমরা যাকে বলি ছাল নাই যার বাগরাজ নাম, এ ধরনের যে যার উপযুক্ত না তার মুখে তত বড় কথা। ধর্মাবতার পল্লীগ্রামে স্কুল স্থাপন হওয়াতে চাষালোকের দৌরাত্ম্য বাড়িয়াছে। তোমরা একটা জিনিস দেখবে যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিড়াল প্রবন্ধের মধ্যে একটি দিক আছে, যেমন তোমাদের
বিদ্যালয় সকল দেখিয়া এমত হইতেছে যে দেশে যখন বিদ্যালয়ের প্রচলন হয়েছে, বিদ্যালয় গ্রামে গ্রামে বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে, যার ফলে সাধারণ মানুষ লেখাপড়ার সুযোগ পাচ্ছে, তাহলে তাদের যে অধিকারের বিষয়টি আছে সেই অধিকারের বিষয়টি সম্পর্কে তারা কিন্তু সজাগ। তো এখানে কিন্তু সেই দিকটার দিকে ইঙ্গিত দেওয়া হয়েছে। গভর্নমেন্টে এ বিষয়ে দরখাস্ত করিতে আমাদিগের সভায় লিখিতে হইবে, স্কুল রহিত করিতে লড়াই করিব। যে স্কুল প্রতিষ্ঠা করা হচ্ছে, সরকার যেভাবে স্কুল প্রতিষ্ঠা করছে তাতে সাধারণ মানুষের মধ্যে অধিকার বা তাদের যে ন্যায্য পাওনা সে সম্পর্কে তারা সজাগ হয়ে যাচ্ছে, সচেতন হয়ে যাচ্ছে। তাহলে স্কুল প্রতিষ্ঠা বন্ধ করে দিলে তাহলে আর তারা তাদের অধিকার সম্পর্কে সচেতন হবে না। এর জন্য বলছে, উট সাহেব বলছে যে এটা বন্ধ করে দিতে বলবো। আমিন বলছে যে বেটা মকদ্দমা করিতে চাই। উট বলছে, তুমি শালা বড় বজ্জাত আছে, তোমার যদি 20 বিঘার 9 বিঘা নীল করিতে বলেছে, তবে তুমি কেন আর 9 বিঘা নতুন করিয়া ধান করো না? গোপীনাথ বলছে, ধর্মাবতার, যে লোকসান জমা পড়ে আছে তাহা হইতে 9 বিঘা কেন 20 বিঘা পাট্টা করিয়া দিতে পারি। এখন যে জমা পড়ে গেছে তাতে আমরা বাকি যে 9 বিঘা আছে সে 9 বিঘা মিলিয়েও কিন্তু আমরা 20 বিঘায় জমি ভোগ করার অধিকারপত্র করে নিতে পারি। সাধু বলছে, স্বগত, হা ভগবান, সুরির সাক্ষী মাতাল। যে যেমন চোরে চোরে মাসতুতো ভাই, সেরকম যে সুরির সাক্ষী মাতাল, যে সুরা বিক্রি করে যে মাতাল তো তার কথা বলবেই। যে হুজুর, যে 9 বিঘা নীলের জন্য চিহ্নিত হইয়াছে তাহা যদি কুটির লাঙল গরু ও মাইন্দার দিয়ে আবাদ হয়, তবে আমি আর 9 বিঘা নতুন করিয়া ধানের জন্য লইতে পারি। যে বলছে যে মাইন্দার হচ্ছে মাসিক বেতনভোগী যে কর্মচারী, তাকে বলা হয়েছে যে সেটা দিয়ে যদি এটা করা যায় তাহলে আমি বাকি 9 বিঘা ধান আবাদ করতে পারি। তাছাড়া তো আমার এই 9 বিঘার নীলের ক্ষেত্রেই আমার সারা দিন চলে যাবে, আমি আমার ধানের কাজ করতে পারবো না। ধানের জমিতে যে কারকিত করিতে হয় তার 4 গুণ কারকিত নীলের জমিতে দরকার করে। সুতরাং যদিও 9 বিঘা আমার চাষ দিতে হয়, তবে বাকি 11 বিঘায় পড়ে থাকবে, আবার নতুন জমি আবাদ করব। তো আমরা দেখছি যে এখানে সাধুচরণ বলছে যে যদি আমি সেটা করতে যাই এবং ধান চাষের জন্য যতটুকু সময় দেওয়া হয় তার থেকে 4 গুণ বেশি সময় দিতে হয় নীল চাষের ক্ষেত্রে। তো সাধুচরণ বলছে যে আমি এর থেকে কম নীল চাষ কম করতে চাচ্ছি। তো এভাবে সাধুচরণকে প্রহার করা হচ্ছে। এরপরে যখন নবীন মাধব আসলো, নবীন মাধব আসার পরে বলছে যে ধর্মাবতার, উহাদিকের এখনো স্নান হয় নাই, আহারও হয় নাই, উহাদের পরিবারেরা এখন বাসি মুখে জল দেয় নাই। যদি সামচাঁদ আঘাতে রায়ত সমুদায় বিনাশ করিয়া ফেলেন, তবে আপনার নীল গুনবে কে? এই সাধুচরণ গত বছর কত ক্লেশে 4 বিঘা নীল দিয়াছে। যদি উহাকে এরূপ নিদারুণ প্রহারে এবং অধিক দাদন চাপাইয়া ফেরার করেন, তবে আপনারই লোকসান। উহাতে রদ্দ ছাড়িয়া দেন, আমি কল্ল প্রাতে সমভি বাহারে মানে একসাথে আনিয়া আপনি যেরূপ অনুমতি করিবেন সেইরূপ করিয়া যাইব। তোমার নিজের চরকায় তেল দেহ, পরের বিষয়ে কথা বলিবার কি আবশ্যক আছে? সাধু ঘোষ, তোমার মত কি তা বলো, আমার খানার সময় হইয়াছে। সাধু বলছে, হুজুর, আমার মতের অপেক্ষা আছে কি? আপনি নিজে গিয়া ভালো ভালো 4 বিঘাতে মাঠ দিয়ে আসিয়াছেন। আজ আমিন মহাশয় আর যে কয়খানা ভালো জমি ছিল তাহাতেও চিহ্ন দিয়া আসিয়াছেন। আমার অমতে জমি নির্দিষ্ট হইয়াছে, নীলও সেইরূপ হইবে। এটা হচ্ছে সাধুচরণ উট সাহেবকে বলছে যে আমি স্বীকার করিতেছি বিনা দাদনে নীল করে দিব, যে আমি দাদন ছাড়াই নীল করে দিব, এবং সে নীল করার ক্ষেত্রে আমাকে সুযোগ সুবিধা দিতে হবে। উট বলছে যে আমার দাদন সব মিছে, হারামজাদা, বজ্জাত, বেঈমান, এবং সামচাঁদ দিয়ে তাকে প্রহার করছে, চাবুক দিয়ে প্রহার করছে। নবীন বলছে সাধুচরণের পৃষ্ঠে হস্ত দিয়ে আবরণ, যে হুজুর, গরিব ছাপোষা লোকটাকে একেবারে মেরে ফেলিলেন। আহা, উহার বাড়িতে খাইতে অনেক গুলেন, এ প্রহারে 1 মাস শয্যাগত হইয়া থাকিতে হইবে। আহা, উহার পরিবারের মনে কি ক্লেশ হইতেছে? সাহেব, আপনারও পরিবার আছে, যদি আপনাকে খানার সামনে কেহ ধৃত করিয়া লইয়া যায়, তবে মেম সাহেবের মনে কেমন পরিতাপ জন্মে। তো আমরা দেখছি যে এখানে সাধুচরণের দুঃখে দুঃখী হওয়ার একটি দিক নবীন মাধবের মধ্যে রয়েছে। তো
উঠে বলছে নবীন মাধবকে যে চুপ করো, যে শালা বাঞ্চত পাজি হারামখোর গরুখোর, এ আর অমরনগরের ম্যাজিস্ট্রেট নয় যে কথায় কথায় নালিশ করবি। তাহলে আমরা দেখছি যে অমরনগরের যে ম্যাজিস্ট্রেট ছিল সেই ম্যাজিস্ট্রেট ভালো প্রকৃতির ছিল এবং তিনি সজ্জন ছিল। আর কুটির লোক ধরে মেয়াদ দিবি, ইন্দ্রাবাদের ম্যাজিস্ট্রেট তোমার মৃত্যু হইয়াছে। রাস্কেল, এই দিনের মধ্যে তুই 60 বিঘা দাদন লিখিয়া দিবি, তবে তোর ছাড়া, নচেত এই সামচার তোর মাথায় ভাঙিব। গোস্তাকি, তোর দাদনের জন্য 10খানা গ্রামের দাদন বন্ধ রহে আছে। তাহলে এই সুযোগে নবীন মাধবকেও যেন পেয়ে বসলো, বললো যে তোর দাদনের জন্য আমার অন্য 10 গ্রামের দাদন বন্ধ আছে। তো এখন নবীন মাধব বলছে যে পৃথিবী তুমি দ্বিধা হও, আমি তোর মধ্যে প্রবেশ করি, যে এমন অপমান আমার জন্মেও হয় নাই। তো এই যে দেখো যে এই নীলের জন্য কত অবস্থা সম্পন্ন গৃহস্থ পরিবার যারা ছিল তারাও কিন্তু নিঃশেষ হয়ে গেছে। তো এভাবে গোপীনাথ সাধুকে নিয়ে গেল। এরপরে চতুর্থ গর্ভাঙ্কে যেমন আছে গোলক বসু দরদারার বসত বাড়িতে চলে এসেছে। শৈরিন্দ্রী বলছে এখানে সাংসারিকতা চলে এসেছে, যে শৈরিন্দ্রী সরলতা এদের মাঝখানে সাংসারিক বিষয় নিয়ে কথা হচ্ছে। এবং আমরা দেখি যে এখানে আবার সরলতার স্বামী বিন্দু মাধব সে শহরে পড়াশোনা করে, সেটা নিয়েও দুই জায়ের মধ্যে কথাবার্তা হচ্ছে। তো এগুলো আমরা দেখি। তারপরে আমরা দেখছি যে এখানে ক্ষেত্রমণি, রেবতী আর ক্ষেত্রমণি প্রবেশ করেছে। বললো যে আয় ঘোষ দিদি আয়, তোকে আজ কদিন ডেকে পাঠাচ্ছি, তা তোর আর বার হয় না। ছোট বউ, এই নাও তোমার ক্ষেত্রমণি এসেছে, আজ কদিন আমারে পাগল করেছে। বলে দিদি ঘোষদের ক্ষেত্র শ্বশুর বাড়ি হতে এসেছে, তা আমাদের বাড়ি এলো না। তো এখানে সাংসারিকতার মধ্যে আমরা দেখি যে রেবতী তার মেয়ে ক্ষেত্রমণিকে নিয়ে বসু বাড়িতে এসেছে এবং এসে এই যে সৌহার্দ্য, যে একে অপরের সঙ্গে যে ভালো ব্যবহারের দিকটা, বা এখানে আমরা দেখি যে ছোট জাত হলেও তার প্রতি যে ভালো ব্যবহার করা যায় তা আমরা এই বসু পরিবারের সদস্যদের মধ্যে দেখি। এরপরে এখানে আমরা দেখব যে রেবতী যখন বলছে যে পদি ময়রা নিয়ে এসেছিল, পদি ময়রা নিয়ে এসে রেবতীকে কিছু বলে গেছে যে মা তা মুই করব কি, মোর তো আর ঘেরা বাড়ি ন, মরদেরা খেতে খামারে গেলে বাড়ি বললেই কি আর হাট বললেই কি। গস্তানি বেটি বলে কি, মা মোর গাডা কাটা দিয়ে উঠেছে। তো এখানে গস্তানি বেটি বলতে পদি ময়রানিকে বলা হচ্ছে, যে সে এসে বলেছে ক্ষেত্রমণিকে ইংরেজদের কাছে পাঠাতে। তো এখানে বলছে যে রেবতী বলছে মা তা গরিবের ধর্ম কি ধর্ম নয়, বিটি বলে টাকা দেবে, ধানের জমি ছেড়ে দেবে আর জামাইরে কর্ম করে দেবে। পোড়া কপাল টাকার ধর্ম কি বেচবার জিনিস? আন্ডারলাইন করে রেখো, এটা ব্যাখ্যার জন্য গুরুত্বপূর্ণ। যে ধর্ম কি বেচবার জিনিস, যে ধর্ম কি টাকা দিয়ে বেচা যায়, যে এই টাকা দিয়ে এগুলো কেনা যাবে? কি বলবো বিটি সাহেবের লোক, তা নইলে মেয়ে নাতি দিয়ে মুখ ভেঙে দিতাম। মেয়ে আমার অবাক হয়েছে, কাল থেকে ঝমকে উঠেছে। তো ঝমকে উঠেছে। তাহলে আমরা দেখি যে এই যে এখানে যে কথাটা বলা হয়েছে যে ক্ষেত্রমণির সম্পর্কে এবং ক্ষেত্রমণির যে এতে প্রভাব পড়েছে সেটা কথাই বলা হচ্ছে। আদুরি বলছে মা গো, যে দাড়ি কথা কয় যেন বোকা ছাগলে ফেবা মারে, দাড়ি প্যাজ না ছাড়লি মুই তো কখনোই জাতি পারবো না। তো রেবতী বলছে মা সর্বনাশী বলে, যদি মোর সঙ্গে না পেটোয়ে দিস তবে নেটেলা দিয়ে ধরে নিয়ে যাবে। তো এই যে একটা জিনিস যে আমরা দেখছি যে এখানে মেয়ে লোককে কীভাবে নির্যাতন করা হতো সেই দিকটাও কিন্তু এর মধ্য দিয়ে উঠে এসেছে। এরপরে আমরা দেখি যে আদুরি, পদি ময়রানি এদের কথা সম্পর্কে বলা হচ্ছে সাবিত্রীর কাছে। তো সাবিত্রী বলছে তোর কি সকল কথায় না কইলে চলে না? আদুরি বলল যে এই যে ধোপাবো কাপড় নিয়ে আসলেন। তো এখানে আমরা দেখছি যে মহিলাদের মাঝখানে যে কথাবার্তাগুলো, এই কথাবার্তাগুলো সমাজে কী ধরনের রূপ ফেলে সেই দিকগুলোই আমরা দেখলাম। এখানে শৈরিন্দ্রী এসেছে এবং শৈরিন্দ্রীর সঙ্গে কথোপকথনের মধ্য দিয়ে আমরা দেখি যে প্রথম অঙ্ক শেষ হয়েছে। মোট কথা আমরা দেখব যে এখানে প্রথম অঙ্কের মধ্যে তাহলে আমাদের যে বিষয়টি লক্ষণীয় সেটি হচ্ছে যে
প্রথম গর্ভাঙ্কে আমরা যে জিনিসটি দেখলাম সেটা হচ্ছে সরপুরের নিজ বাড়িতে গোলকচন্দ্র বসু এবং সাধুচরণের সঙ্গে নীলকরের যে অত্যাচার এবং অন্যদের দুর্দশা সম্পর্কে আলাপ আলোচনা হচ্ছে এবং নবীন মাধব বলে যে এই আন্দোলনের অত্যাচারের বিরুদ্ধে মামলা করবে। এটা আমরা প্রথম গর্ভাঙ্কে দেখি। দ্বিতীয় গর্ভাঙ্কে আছে রায়ত সাধুচরণের বাড়িতে নীলকরদের পুষ্যবাহিনীর হানা, এরপর রায়চরণকে বেঁধে নিয়ে যাওয়া এবং বাড়ির স্ত্রীলোকদের প্রতি নীলকরদের কুনজর, এটা আমরা দেখি। তৃতীয় গর্ভাঙ্কে আছে নীলকর সাহেব তার অনুগতদের সঙ্গে আলোচনা এবং নবীন মাধবকে প্রতিপক্ষ হিসেবে ধারণা করছে এবং রায়চরণকে বেঁধে এনে একটু পরে নবীন মাধবকে আনা এবং তার কাছ থেকে ইংরেজদের কাছ থেকে রায়চরণের মুক্তি প্রার্থনা। এরপরে চতুর্থ গর্ভাঙ্কে আছে যে গোলক বসুর অন্দরমহলের নারীদের পরিচয় এবং তাদের আলোচনা। এরপরে সাধুচরণের স্ত্রী রেবতী তাদের বাড়িতে আসলে গোলক বসুর স্ত্রী সাবিত্রী সবাইকে জানায় যে রেবতী সাবিত্রীকে জানায় যে ইংরেজরা ক্ষেত্রমণিকে নীলকুঠিতে যেতে বলেছে। তাহলে আমরা দেখি যে এর মধ্য দিয়ে এই প্রথম অঙ্কতে আমরা এই ঘটনাগুলো দেখতে পাচ্ছি। এরপরে আমরা আগামী ক্লাসে দ্বিতীয় অঙ্ক পড়ব। তোমরা চেষ্টা করবে নাটকটা পড়ে রাখতে। ধন্যবাদ সবাইকে।